হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা। গত ভিডিওতে আমরা কি পড়েছি? ফাইলাম অ্যানিলিডা সম্বন্ধে পড়েছি। তো ফাইলাম অ্যানিলিডার যে জেনারেল ক্যারেক্টার সেটা আমরা 4টে ভিডিওতে পড়েছি, 4টে পার্টে, এবং এনসিইআরটি থেকে পড়েছি। ফাইলাম অ্যানিলিডা সম্বন্ধে সরাসরি এনসিইআরটি থেকে পড়েছি। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো ফাইলাম অ্যানিলিডার, তাহলে তোমরা গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আর আজকে আমরা পড়ছি ফাইলাম আর্থ্রোপোডা। তো যে কোনো ফাইলাম যখন আমরা শুরু করব, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে পড়বো, যাতে করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের মনে রাখতেও খুবই সুবিধা হয়। কারণ এখানে সিলেবাস কি বা অনেক বড় সিলেবাস, ভাস্ট সিলেবাস। তো আমাদের প্রত্যেকটা বিষয় যাতে সহজে আমরা মনে রাখতে পারি, তো সেই পদ্ধতিতেই আমরা কিন্তু এগোবো। তো যেমন শুরুতে আমরা কি পড়বো? কোনো ফাইলামের শুরুতে আমরা পড়বো হ্যাবিটেট, তারপরে আমরা পড়বো তাদের বডি অর্গানাইজেশন, তাদের সিমেট্রি পড়বো, এইভাবে পড়বো, এবং শেষে পড়বো তাদের রিপ্রোডাকশন এবং এক্সাম্পল। এইভাবে পড়বো না যে কখনো যেটা একেবারে চলে গেলাম সার্কুলেশনে, ডাইজেশনে, তাদের হ্যাবিটেট পড়লাম না, তো তাদের বডি অর্গানাইজেশন পড়লাম না, একেবারে চলে গেলাম রিপ্রোডাকশনে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু মনে রাখতে পারবো না এবং আমাদের কনসেপ্টও কিন্তু ক্লিয়ার হবে না। এতে করে অনেক সমস্যার সৃষ্টি হবে, বিষয়গুলো অনেক জটিল হয়ে যাবে। তো সহজভাবে যেভাবে আমরা মনে রাখতে পারি, সেই জন্য আমরা একটা সিকোয়েন্স মেনটেন করেই পড়বো। যেমন এনসিইআরটিতে তোমরা দেখতে পারো প্রত্যেকটা ফাইলাম কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা লাইন কিন্তু দেওয়া থাকে। প্রথমেই দেওয়া থাকে কোনো নির্দিষ্ট ফাইলামের হ্যাবিটেট দেওয়া থাকে, তারপরে দেওয়া থাকে তার বডি অর্গানাইজেশন কি, তারপরে দেওয়া থাকে তার সিমেট্রি কি, এইভাবে তাদের একেবারে শেষে রিপ্রোডাকশন থাকে এবং এক্সাম্পল থাকে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। মাঝখান থেকে আমরা কোনো ক্যারেক্টার পড়ে নেব না, তারপরে আবার শুরুতে ফিরে আসবো না। এটা করলে কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি হয়। যে কোনো ফাইলামকে জানতে হলে কিংবা কোনো পার্টিকুলার অর্গানিজমকে, কোনো অ্যানিমালকে জানতে হলে প্রথমেই কি আমাদের জানতে হবে, যেটা হচ্ছে তাদের হ্যাবিটেট, তারা কোথায় পাওয়া যায়। এইভাবে আমাদেরকে কোনো ফাইলাম কিন্তু পড়া শুরু করতে হবে। তো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা। এখানে তোমরা আর্থ্রোপোডা অনেকেই জানো যে আর্থ্রোপোডা লোয়ার ক্লাসেও ছিল, যে আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপদ প্রাণী। সন্ধিপদ অর্থাৎ ওদের পা হচ্ছে কি বাইরের দিকে, এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস এদের, মানে এদের যে জয়েন্ট, আমাদেরও কিন্তু জয়েন্টেড অ্যাপেন্ডেজেস আছে। হিউম্যান বিইংয়ের ক্ষেত্রেও কিন্তু জয়েন্টেড অ্যাপেন্ডেজেস আছে, কিন্তু হিউম্যান বিইং কিন্তু আর্থ্রোপোডা না। আমাদের ক্ষেত্রে যে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস সেটা হচ্ছে ইন্টারনালি, আমাদের যে জয়েন্ট আছে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না। আর্থ্রোপোডদের ক্ষেত্রে, সন্ধিপদদের ক্ষেত্রে এদের যে জয়েন্ট সেটা হচ্ছে এক্সটার্নালি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, একটা ক্যারেক্টার যেটা হচ্ছে আর্থ্রোপোডা, সেটা হচ্ছে যে এদের এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকবে। এদের এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকবে, এটা হচ্ছে এদের একটা স্ট্রাইকিং ক্যারেক্টার। এখানে আমরা অনেকগুলো আর্থ্রোপোড আমরা দেখতে পাচ্ছি সন্ধিপদ, যেমন অ্যান্ট রয়েছে, ম্যান্টিস আছে, এখানে লবস্টার আছে। তো এগুলো তোমরা অনেকেই কিন্তু চেনো। প্রায় আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো আর্থ্রোপোডের সাথে কিন্তু আমাদের দেখা হয়ে যায়। যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে ককরোচ তো আছেই, তারপরে পিঁপড়ে তো আছেই। এইভাবে অনেক ধরনের কিন্তু আর্থ্রোপোড আমাদের আশেপাশে প্রায় প্রত্যেক দিনই থাকে। আমরা প্রত্যেক দিনই বাগানে বাটারফ্লাই দেখতে পাই। তো সবই হচ্ছে কি এই ফাইলাম থেকে বিলং করে। এই ফাইলাম হচ্ছে সব থেকে বড় ফাইলাম। আমরা প্রোটোজোয়া পড়ার সময় কি পড়েছিলাম, যে প্রোটোজোয়া ছিল থার্ড লার্জেস্ট গ্রুপ অফ অর্গ্যানিজম। তারপরে এরপরে আমরা পড়বো যেটা মোলাস্কা। মোলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গ্রুপ অফ অর্গ্যানিজম। আর আর্থ্রোপোডা হচ্ছে কি লার্জেস্ট গ্রুপ অফ অর্গ্যানিজম। পৃথিবীতে যত অ্যানিমাল রয়েছে সেই অ্যানিমালের 80%ই হচ্ছে এই ফাইলাম থেকে বিলং করে। ফাইলাম আর্থ্রোপোডা ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমাল কিংডম। তাহলে সব থেকে বড় ফাইলাম হচ্ছে অ্যানিমাল কিংডমে, ইনক্লুডিং অ্যাবাউট 9 লাখ স্পিসিস। মানে এতে প্রায় 9 লক্ষ স্পিসিস আছে এই ফাইলামের মধ্যে। 9 লক্ষ, তোমরা ইমাজিন করতে পারো যে 9 লক্ষ মানে কত বড় সেই সংখ্যাটা, সেই স্পিসিসের সংখ্যাটা। তো অনেক আর্থ্রোপোডা সম্বন্ধে আমরা তো জানিই না যে তারা এই আর্থ্রোপোডের এই ফাইলাম থেকে বিলং করে। আমরা হয়তো তাদেরকে চিনি না, কারণ সবাইকে চেনা কিন্তু কখনোই সম্ভব নয়। 90 লক্ষ স্পিসিসকে চেনা কখনোই কিন্তু একসাথে কিন্তু কখনোই চেনা সম্ভব নয়। তো এটা একটা বড় ফাইলাম। আর এটা হচ্ছে কি এদেরকে সব হ্যাবিটেটের মধ্যে পাওয়া যায়। তাহলে কি হচ্ছে, ইন
all habitats which constitute about 80% of all known species of animal। তাহলে আমরা যত অ্যানিমালকে চিনি সেই অ্যানিমালের 80%ই কিন্তু এই ফাইলাম থেকে বিলং করে, আর্থ্রোপোডা ফাইলাম থেকে বিলং করে। আর্থ্রোপোডা ফাইলাম এতটা বড়, এর মধ্যে থেকে যেমন ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট যেমন অর্গ্যানিজম অ্যানিমাল রয়েছে, যেমন লবস্টার আছে, ক্র্যাব আছে, যেগুলো কি যেটা হচ্ছে কি আমাদের অনেকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ক্র্যাব, তারপরে হচ্ছে লবস্টার যেটা হচ্ছে প্রন, চিংড়ি যেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, কাঁকড়া, ক্র্যাব খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার যেটা হচ্ছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। আবার বিভিন্ন ধরনের পেস্ট আছে, পেস্ট কথার অর্থ কি, যেগুলো হচ্ছে আমাদের ফসলের ক্ষতি করে, যেমন হচ্ছে লোকাস্ট যেটা হচ্ছে পঙ্গপাল, আরও বিভিন্ন ধরনের মেজর মাইনর পেস্ট রয়েছে, তারা কিন্তু এই ফাইলাম থেকেই বিলং করে, যেটা হচ্ছে আমাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেক ক্ষতি করে। আর সব থেকে পরিচিত যেই অ্যানিমালটা, সব থেকে পরিচিত যেই অর্গ্যানিজমটা যেটা হচ্ছে কি ককরোচ হচ্ছে এই ফাইলামের সব থেকে বেশি যাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ, এই ফাইলামের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ককরোচ। কারণ ককরোচকে আমরা সকলেই চিনি, আমাদের 100%ই বলতে গেলে আমরা কিন্তু সকলেই কিন্তু ককরোচকে চিনি, জানি। ককরোচ হচ্ছে কি আদিম সময় থেকে, পৃথিবী কত চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ককরোচ কবে এদের উৎপত্তি হয়েছিল তবে থেকে কিন্তু এরা আমাদের সাথেই কিন্তু রয়ে গেছে, এদের কিন্তু কোনো অবলুপ্তি হয়নি। অনেক অ্যানিমাল কিন্তু অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু ককরোচ রয়ে গেছে। তো ককরোচকে আমরা সবাই চিনি। আর ককরোচের যে ক্যারেক্টার্স যদি আমরা পড়ে নিই তাহলে কিন্তু এই ফাইলামের অন্তর্গত যে ইনসেক্ট রয়েছে তাদের কিন্তু তাদের মোটামুটি একই ধরনের ক্যারেক্টার কিন্তু রয়েছে ককরোচেরই মতো। তো এই আমরা কি করি, প্রত্যেকটা ফাইলাম পড়ার সময় আমরা কি করি, তাদের জেনারেল ক্যারেক্টার্স পড়ি আর তার সাথে ছোট করে পড়ে নিই ক্লাসিফিকেশন। কিন্তু নিটের এক্সামিনেশনে ক্লাসিফিকেশন কিন্তু আসে না, কোনো ক্লাসের নাম কিন্তু আসে না, কিন্তু তাহলেও আমরা কিন্তু ক্লাসিফিকেশন পড়ে নিই যাতে করে এই বিষয়টা একটা ফ্রেমের মধ্যে থাকে, আমাদের কিন্তু মনে রাখতে কিন্তু অনেক সুবিধে হয়। যে সমস্ত যে প্রত্যেকটা ফাইলামের যে এক্সাম্পলগুলো রয়েছে, অর্গ্যানিজমের যে এক্সাম্পল, সেগুলো কিন্তু মনে রাখতে খুবই সুবিধে হয় যদি আমরা ক্লাসিফিকেশন পড়ে নিই। তো জেনারেল ক্যারেক্টার্সও আমরা পড়ে নেবো, তার সাথে সাথে ছোট করে পড়ে নেবো এই ফাইলামের ক্লাসিফিকেশন। তো এই ফাইলামের নাম কিভাবে এসেছে, আর্থ্রোপোডা, এই যে কথাটা এসেছে সেই কথাটা কিভাবে এসেছে, আর্থোস কথাটার অর্থ হচ্ছে কি জয়েন্ট, আর পোডোস কথাটার অর্থ হচ্ছে ফুট, অর্থাৎ জয়েন্টেড ফুট দ্বারা গঠিত। এদের যে স্ট্রাইকিং ক্যারেক্টার সেটা হচ্ছে এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, যেটা হচ্ছে আর্থ্রোপোডাদের স্ট্রাইকিং ক্যারেক্টার। আমাদেরও কিন্তু জয়েন্টেড অ্যাপেন্ডেজেস রয়েছে, সেটা কিন্তু এক্সটার্নালি না, ইন্টারনালি চামড়া দ্বারা ঢাকা থাকে, কিন্তু এদের যে জয়েন্ট সেটা হচ্ছে বাইরে থেকে দেখা যায়। তাহলে এদের কি রয়েছে, এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস আর্থ্রোপোডদের থাকবে, যেটা হচ্ছে এদের একটা স্ট্রাইকিং ক্যারেক্টার। তাহলে আর্থোস কথার অর্থ হলো জয়েন্ট আর পোডোস কথার অর্থ হলো ফুট, সেখান থেকেই এসেছে এই ওয়ার্ডটা, এই ফাইলামের নামটা, যেটা হচ্ছে আর্থ্রোপোডা। এরপর আমরা এক একটা করে এদের ক্যারেক্টার জেনে নেব। এখানে বলছে কি, ওভার 2/3 অফ অল নেমড স্পিসিস অন আর্থ আর আর্থ্রোপোড। তাহলে 2/3ই হচ্ছে পৃথিবীতে যে সমস্ত স্পিসিস আছে তার 2/3ই হচ্ছে এই আর্থ্রোপোড, তার 2/3 কি হচ্ছে এই আর্থ্রোপোড ফাইলাম থেকে কিন্তু বিলং করছে। এখানে অনেকগুলো আর্থ্রোপোডের আমরা কি দেখতে পাচ্ছি, যে ছবি দেখতে পাচ্ছি, এরা হচ্ছে বিভিন্ন হ্যাবিট্যাট থেকে বিলং করে। প্রায় সব ধরনের হ্যাবিট্যাটের মধ্যে কিন্তু এদেরকে পাওয়া যায়, অ্যাকোয়াটিক আছে, টেরেস্ট্রিয়াল আছে, বিভিন্ন ধরনের, কিন্তু সমস্ত এত বড় একটা লার্জ গ্রুপ, এরা সব হ্যাবিট্যাটেই কিন্তু এদেরকে পাওয়া যায়। এরপরে আমরা আসবো এদের হ্যাবিট্যাট। তাহলে দে মে বি অ্যাকোয়াটিক, তাহলে তারা অ্যাকোয়াটিক হতে পারে। অ্যাকোয়াটিক আবার কি, মানে অ্যাকোয়াটিক কথার অর্থ হচ্ছে যে এরা জলে বসবাস করতে পারে। আবার জলে বসবাস করা মানে কি, ফ্রেশ ওয়াটার হতে পারে, আবার মেরাইন ওয়াটার হতে পারে। ফ্রেশ ওয়াটার কথা অর্থ হচ্ছে কি, যে স্বাদু জলে এরা বসবাস করবে, স্বাদু জল, যেমন পুকুর, নদী, ডোবা ইত্যাদি স্বাদু জল। আবার এটা সমুদ্রেও থাকতে পারে, মেরাইনও হতে পারে। আমরা স্বাদু জলে বসবাসকারী একটা যে আর্থ্রোপোড, সেটা হচ্ছে কি, যে ফ্রেশ ওয়াটার প্রন, যেটা ম্যাক্রোব্রাকিয়াম, প্যালিওমন, এরা হচ্ছে কি ফ্রেশ ওয়াটার। আরও অনেক ইনসেক্ট রয়েছে যারা ফ্রেশ ওয়াটারে থাকে, বিভিন্ন ধরনের ইনসেক্ট রয়েছে। আর আছে
এদের মেরাইন ফর্ম, মেরাইন ওয়াটার অর্থাৎ সমুদ্রেও কিন্তু এদেরকে পাওয়া যায়। সমুদ্রের যে চিংড়ি যেটা হচ্ছে কি, সমুদ্রের চিংড়ি যেটা হচ্ছে পিনিয়াস মোনোডন, এটা হচ্ছে সমুদ্রের চিংড়ি। তাহলে ফ্রেশ ওয়াটারও থাকছে আবার মেরাইন ওয়াটারও থাকছে। তাহলে ফ্রেশ ওয়াটার মেরাইন ওয়াটারে থাকা যে সমস্ত তাদের হ্যাবিটেট কি, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক হ্যাবিটেটে থাকছে, আবার টেরিস্ট্রিয়ালও হতে পারে, অর্থাৎ এরা ডাঙাতেও থাকতে পারে, ডাঙাতেও থাকবে আবার জলেও থাকবে। এরপরে আমরা এসে যাব এদের ফিডিং হ্যাবিট। ফিডিং হ্যাবিট কি, ফিডিং হ্যাবিট কি, এদের ওয়াইড রেঞ্জ অফ ফিডিং হ্যাবিট রয়েছে। এরা হার্বিভোরস হতে পারে। হার্বিভোরস কথার অর্থ হচ্ছে কি, যে এরা গাছ পাতা ইত্যাদি খেয়ে এদের পুষ্টি চালায়। আবার কার্নিভোর হতে পারে, অর্থাৎ অন্যান্য প্রাণীদের ধরে এরা খায়। যেমন হচ্ছে কি কার্নিভোর কি, যেটা হচ্ছে স্পাইডার হচ্ছে কার্নিভোর। তারপরে হচ্ছে ম্যান্টিস, এরা হচ্ছে কার্নিভোর। অন্যান্য যে ইনসেক্ট রয়েছে তাদের ওপরে কিন্তু এরা তাদেরকে শিকার করে এরা কিন্তু খায়। অনেকেই দেখে থাকবে স্পাইডার কি করে, স্পাইডারের হচ্ছে সাকিং মাউথ পার্টস রয়েছে। কোনো স্পাইডার কি করে, জাল বুনে রাখে, তার মধ্যে অন্য কোনো ইনসেক্ট আটকে যায়, সেই ইনসেক্টের বডিতে তারা হচ্ছে তাদের ডাইজেস্টিভ জুস প্রবেশ করিয়ে দেয়, আর সেই ডাইজেস্টিভ জুসটা কি করে, তাকে ডাইজেস্ট করে দেয় সেই অর্গানিজমটাকে, আর তারপরে কি করে এই সাকিং মাউথ পার্ট অর্থাৎ চোষণকারী মাউথ পার্টের সাহায্যে তাদের বডি থেকে অর্থাৎ তাদের শিকারের বডি থেকে ডাইজেস্টেড যে ম্যাটেরিয়াল সেটা কিন্তু তারা চুষে নেয়, যেটা হচ্ছে স্পাইডার করে। এরপর হচ্ছে গ্রিগেরিয়াস কি, যে গ্রিগেরিয়াস কথার অর্থ কি, গ্রিগেরিয়াস কথার অর্থ হচ্ছে যে যারা একসাথে শিকার করে কিন্তু পরস্পরের সাথে কিন্তু কোঅর্ডিনেট করে একসাথে কিন্তু বসবাস করে না, যেটা কলোনিয়াল ফর্মে দেখা যায়। গ্রিগেরিয়াস কথার অর্থ হচ্ছে কি, যে কোনো শিকার ধরার সময় তারা কিন্তু একসাথে শিকার ধরতে পারে, গ্রিগেরিয়াস হতে পারে। আবার কলোনিয়াল হতে পারে। কলোনিয়াল কথার অর্থ কি, কলোনিয়াল ফর্মের সর্বোৎকৃষ্ট উদাহরণ যেটা আর্থ্রোপোডের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে কি হানি বি হচ্ছে কলোনিয়াল ফর্ম গঠন করে। হানি বি, টার্মাইট যেটা হচ্ছে উই, তারপরে অ্যান্ট, পিঁপড়েদের ক্ষেত্রে এই কলোনিয়াল ফর্ম কিন্তু দেখা যেতে পারে। তাহলে কোন কোন আর্থ্রোপোডের ক্ষেত্রে কলোনিয়াল ফর্ম দেখা গেল হানিবির ক্ষেত্রে, আর হচ্ছে টার্মাইট অর্থাৎ উই পোকার ক্ষেত্রে, এবং পিঁপড়ের ক্ষেত্রে এই কলোনিয়াল ফর্ম দেখা যায়। আর এরা কিন্তু প্যারাসাইটিক ফর্মও হতে পারে। প্রচুর প্যারাসাইট রয়েছে যেটা হচ্ছে আর্থ্রোপোডা থেকে বিলং করে। হিউম্যান বডিতে একটু প্যারাসাইট হিসেবে কি থাকে, বিভিন্ন ধরনের মাইট, টিক্স, লাইস যেটা হচ্ছে লাউস, উকুন যেটা, তো মাইট, টিক্স হিউম্যান বডিতেও দেখা যায়। আরও অন্যান্য যে সমস্ত ম্যামালস রয়েছে তাদের বডিতেও প্রচুর পরিমাণে এই উকুন জাতীয় এরকম অর্গ্যানিজম দেখা যায়, যারা হচ্ছে একটু প্যারাসাইট হিসেবে কাজ করে। মাছেদের ক্ষেত্রেও, বিভিন্ন মাছের ক্ষেত্রেও দেখা যায়, সমুদ্রের জলে বসবাস করে তারা হচ্ছে, মাছেদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের উকুন দেখা যায়। তো এরা সবাই হচ্ছে আর্থ্রোপোড থেকে বিলং করছে। বিভিন্ন ধরনের উকুন, মাইট, টিক্স, এরা হচ্ছে আর্থ্রোপোড এই ফাইলাম থেকে বিলং করছে। তাহলে এরা প্যারাসাইটিক হতে পারে, হার্বিভোর, কার্নিভোর, গ্রিগেরিয়াস, কলোনিয়াল আর প্যারাসাইটিক ফর্মও কিন্তু এদের মধ্যে বর্তমান থাকে। কলোনিয়াল ফর্মে কি হয়, কলোনিয়াল ফর্মে হচ্ছে বিভিন্ন যে এদের ফর্ম রয়েছে, বিভিন্ন ধরনের ফাংশন কিন্তু এরা প্লে করে। যেমন আমরা দেখব যে হানিবির কলোনিতে কি ধরনের, 3 ধরনের কিন্তু হানিবি দেখা যায়। একটা হচ্ছে কি, এদের কুইন থাকে, কুইনের কাজ হচ্ছে কি ডিম পাড়া, আর যে থাকে ওয়ার্কার, যেটা থাকে ওয়ার্কাররা কি করে, ওয়ার্কাররা হচ্ছে মধু তৈরি করে, তারা লার্ভাদের লালন পালন করে। ওয়ার্কারদের কাজই হচ্ছে এটা, বাইরে থেকে তারা কি হয়, ফুলের নেকটার নিয়ে আসে, ওয়ার্কারদের কাজ। আর ড্রোন যেটা হচ্ছে মেল হানিবি কি করে, মেটিংয়ের পর মেল হানিবিকে কিন্তু মেরে দেয়। মেল হানিবির শুধুমাত্র কাজ হচ্ছে কি ফার্টিলাইজেশন করা, রিপ্রোডাকশনে অংশগ্রহণ করা, এছাড়া এর কোনো কাজ নেই। তো সেই জন্য কি হয়, ফার্টিলাইজেশনের পরে হানিবিকে কিন্তু এই ড্রোন অর্থাৎ এই মেল হানিবিকে কিন্তু এরা মেরে ফেলে। তো এরা কি করে, একটা কলোনি ফর্ম করে কিন্তু অবস্থান করে। তো এরা হচ্ছে কলোনিয়াল ফর্ম। তারপরে এরা কি, এদের যে যারা রক্ত চুষে নেয় তাদেরকে কি আমরা আগেই পড়েছি যে তাদেরকে বলা হয় স্যাঙ্গুইনিভোরাস। আর যারা ফুলের মধু অর্থাৎ নেকটার তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে নেকটিভোরাস বলা হয় তাদেরকে। সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে প্রজাপতি, তারপরে হচ্ছে এই মৌমাছি। এরপরে আমরা আসবো এদের বডি অর্গানাইজেশন। তো বডি অর্গানাইজেশন অর্গান লেভেল যেটা আগের ফাইলামেই অ্যাচিভ হয়ে গেছে, তো এখানেও সেটাই হবে যে অর্গান সিস্টেম
লেভেল অফ বডি অর্গানাইজেশন। তাহলে এদের কি থাকবে? অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন। এরপরে কি আসবো? এরপরে আসবো এদের সিমেট্রি। তো সিমেট্রিও বায়োল্যাটারাল সিমেট্রি অ্যাচিভ হয়ে গেছে আগের ক্লাসে, এটা হচ্ছে উন্নত ধরনের সিমেট্রি। তো এদের হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি এদের ক্ষেত্রে দেখা যায়। বায়োল্যাটারাল সিমেট্রিটা কি আমরা আরেকটু বুঝে নিই। বায়োল্যাটারাল সিমেট্রি যদি আমরা এই হানিবির ক্ষেত্রে দেখি যে বায়োল্যাটারাল সিমেট্রিটা কি, যেটা হচ্ছে কি এদেরকে যদি আমরা লংগিটিউডিনাল সেকশনে যদি আমরা কাটি তাহলে রাইট অ্যান্ড লেফট ইকুয়াল দুটো পার্ট আমরা পাবো, সেটাকেই বলা হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি। রাইট অ্যান্ড লেফট ইকুয়াল পার্ট, অর্থাৎ এদিকে যতগুলো রাইট পার্টে যতগুলো অ্যাপেন্ডেজেস থাকবে, লেফট পার্টেও ততগুলো অ্যাপেন্ডেজেস থাকবে। এইভাবে কিন্তু ইকুয়াল দুটো পার্ট পাওয়া যায়। এরপরে আমরা আসবো জার্ম লেয়ার। তো জার্ম লেয়ার ওদের ট্রিপ্লোব্লাস্টিক জার্ম লেয়ার, যেটা হচ্ছে এদের ক্ষেত্রে দেখা যায়। এটা হচ্ছে উন্নত ধরনের জার্ম লেয়ার, যেটা হচ্ছে একটা হচ্ছে কি একটোডাম, তারপরে হবে এন্ডোডাম, তারপরে হবে মিজোডাম এবং এন্ডোডাম। বাইরে থেকে ভিতরের দিকে একটোডাম, মিজোডাম, এন্ডোডাম এদের ক্ষেত্রে দেখা যায় ট্রিপ্লোব্লাস্টিক এদের জার্ম লেয়ার। এই ক্যারেক্টারগুলো কিন্তু সবই কিন্তু মনে রাখার মতো খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এরপরে আসবো আমরা এদের সেগমেন্টেশন। তো এদের বডি হচ্ছে মেটামেরিক্যালি সেগমেন্টেড। আগের ফাইলাম আমরা পড়েছি যে বডি মেটামেরিক্যালি সেগমেন্টেড, তাহলে ট্রু যে সেগমেন্টেশন সেটা কোথা থেকে শুরু হচ্ছে? ট্রু সেগমেন্টেশন শুরু হচ্ছে অ্যানিলিডা থেকে। এর ক্ষেত্রেও কিন্তু আমরা মেটামেরিক সেগমেন্টেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদের বডিতেও কিন্তু মেটামেরিক সেগমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, এদের বডিতেও মেটামেরিক সেগমেন্টেশন দেখা যাচ্ছে। এরপরে আমরা আসবো এদের অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজেস কথার অর্থ কি? যে এদের হাত পা কী আছে সেই অ্যাপেন্ডেজেস সম্বন্ধে আমরা জানবো। তাহলে এদের অ্যাপেন্ডেজেস কি হচ্ছে? যেটা হচ্ছে এদের স্ট্রাইকিং ক্যারেক্টার ফাইলাম আর্থ্রোপোডার, সেটা হচ্ছে এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। অবশ্যই মনে রাখতে হবে কথাটা হচ্ছে এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, ইউজুয়ালি ওয়ান পেয়ার টু আ সোমাইট। প্রত্যেকটা সোমাইট কথাটার অর্থ কি? যে বডির যে এদের বডির ক্ষেত্রেও তো মেটামেরিক্যালি সেগমেন্টেড, যেহেতু এদের প্রত্যেকটা সেগমেন্টকে বলা হচ্ছে সোমাইট। সোমাইটের প্রত্যেকটা সোমাইটে ইউজুয়ালি একটা করে এরকম সেগমেন্ট অ্যাপেন্ডেজ থাকবে, পা থাকবে প্রত্যেকটা সোমাইটে। তাহলে ওয়ান পেয়ার থাকছে প্রত্যেকটা সোমাইটে। তো এটাকেই বলা হচ্ছে যে ইউজুয়ালি ওয়ান পেয়ার টু আ সোমাইট, একটা সোমাইটে ওয়ান পেয়ার থাকছে এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। এরপরে আমরা আসবো এদের এক্সোস্কেলিটন। এক্সোস্কেলিটন এদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তোমরা চিংড়ির ক্ষেত্রে দেখে থাকবে যে চিংড়ির বডিটা কি ভেতরে সফট, বডিটা কি হয় বাইরের দিক থেকে শক্ত খোলক দ্বারা আবৃত। এদের যে খোলক, শক্ত খোলক, সেটা হচ্ছে কি এক্সোস্কেলিটন হচ্ছে কি কাইটিনাস কিউটিক্যাল নির্মিত, কাইটিন দ্বারা নির্মিত কিউটিক্যাল দ্বারা আবৃত। এদের বডি হচ্ছে কি এক্সোস্কেলিটন অফ ডেড কাইটিনাস কিউটিক্যাল। তাহলে এদের এক্সোস্কেলিটন হচ্ছে কি কিউটিক্যাল, কাইটিন নির্মিত কিউটিক্যাল দ্বারা আবৃত। কাইটিন নির্মিত কিউটিক্যাল। অ্যানিলিডদের ক্ষেত্রে আমরা কি পড়েছি? তাদের বডি হচ্ছে কিউটিক্যাল দ্বারা আবৃত, কিন্তু কাইটিন নির্মিত না, তাদের কিউটিক্যাল। অবশ্যই এটা কিন্তু ডিফারেন্সটা মনে রাখতে হবে যে অ্যানিলিডদের ক্ষেত্রে কি ছিল, তাদের বডি ওয়ালটা কি ছিল যে কিউটিক্যাল দ্বারা আবৃত, কিন্তু কোনো কাইটিন নির্মিত ছিল না। এক্ষেত্রে কিন্তু এদের কিউটিক্যাল কাইটিনাস আর ডেড কাইটিনাস। কিউটিক্যাল শেড অ্যাট ইন্টারভালস কল্ড একডাইসিস। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একডাইসিস কথার অর্থ হচ্ছে মোল্টিং বা খোলক ত্যাগ। একডাইসিস কথাটার অর্থ এদের ক্ষেত্রে একডাইসিস দেখা যায় ইনসেক্টদের ক্ষেত্রে, ক্রাস্টেশিয়াদের ক্ষেত্রেও কিন্তু একডাইসিস দেখা যায়। তাহলে কিউটিক্যাল, এদের যে কিউটিক্যাল অর্থাৎ বডির যে কাভারিংটা, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর খসে যায় এবং নতুন কিউটিক্যাল তৈরি হয়। তো এইটাকেই বলা হচ্ছে একডাইসিস অর মোল্টিং, যেটা হচ্ছে একটা স্টেজ থেকে ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা গ্রোথ থেকে আর একটা ফর্মে কিন্তু গ্রোথ হয়ে যায়। যেমন আমরা কি দেখি যে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট যে একটা আর্থ্রোপোড, যেটা হচ্ছে কি যে রেশম মত এই আর্থ্রোপোড ফাইলাম থেকে বিলং করে। রেশম মতে প্রত্যেকটা যে লার্ভা দশা আমরা পড়ি, লার্ভা দশাতে কি হয়, একটা লার্ভা দশা আর একটা লার্ভা দশাতে মোল্টিংয়ের মাধ্যমে অর্থাৎ একডাইসিসের মাধ্যমে কিন্তু একটা উন্নত দশায় কিন্তু পৌঁছে যায় এই একডাইসিসের মাধ্যমে। এরপরে আমরা পড়বো যে এরপর আমরা আসছি যে কি পরের পয়েন্টটা বলছে, যেটা হচ্ছে হার্ডেনিং অফ কিউটিক্যাল ডিউ টু কাইটিন। এদের যে কিউটিক্যাল সেটা হচ্ছে হার্ড হয়ে যায় কিসের জন্য? কাইটিন থাকার জন্য। এইটাকে বলা হচ্ছে স্ক্লেরোটিজেশন। স্ক্লেরোটিজেশন কি?
হার্ডেনিং অফ কিউটিকল ডিউ টু কাইটিন ইজ কল্ড স্ক্লেরোটিজেশন অ্যান্ড ইটস হার্ডেন প্লেটস আর কল্ড স্ক্লেরাইড। তাহলে স্ক্লেরোটিজেশনের ফলে যে হার্ডেন প্লেট তৈরি হচ্ছে, শক্ত যে প্লেটের মতো অংশ তৈরি হচ্ছে এদের এক্সোস্কেলিটনের মধ্যে, সেটাকে বলা হচ্ছে স্ক্লেরাইডস। তাহলে কি হলো যে এদের এক্সোস্কেলিটন যেটা হচ্ছে কাইটিন নির্মিত, সেই কাইটিন নির্মিত হওয়ার জন্য স্ক্লেরোটিজেশন হচ্ছে, যার ফলে এদের এক্সোস্কেলিটনের যে শক্ত প্লেট গঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ক্লেরাইড। তাহলে স্ক্লেরাইড কি হচ্ছে সেটা আমরা জানলাম যে স্ক্লেরাইড কি, এদের এক্সোস্কেলিটনের হার্ডেন প্লেট। তারপরে পরের পয়েন্টে কি যে অ্যাট দ্য জয়েন্ট স্ক্লেরাইডস আর কানেক্টেড বাই সফট অ্যান্ড ফ্লেক্সিবল আর্থ্রয়েডাল মেমব্রেন। এই স্ক্লেরাইডগুলো কি হচ্ছে, আর্থ্রয়েডাল মেমব্রেন দ্বারা কিন্তু পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, আর্থ্রয়েডাল মেমব্রেন দ্বারা। এটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাই কি, যেটা হচ্ছে চিংড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাই, পরিষ্কার চিংড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্ক্লেরাইডগুলো অর্থাৎ প্লেটগুলো সেক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যায়, আর প্রত্যেকটা প্লেট হচ্ছে আর্থ্রয়েডাল মেমব্রেন দ্বারা আবৃত থাকে। এই আর্থ্রয়েডাল মেমব্রেন কি করে, হুইচ অ্যালাউ মুভমেন্ট অফ বডি অ্যান্ড অ্যাপেন্ডেজেস। তাহলে এই আর্থ্রয়েডাল মেমব্রেন যদি না থাকতো তাহলে ওদের বডিটা কি হতো, একেবারে স্টিফ রিজিড হয়ে যেত, ওরা মুভ করতে পারতো না। তো হিঞ্জ জয়েন্টের জায়গাতে অর্থাৎ যেখানে যেখানে জয়েন্ট হচ্ছে স্ক্লেরাইডগুলো, সেই স্ক্লেরাইডে কি হয়, কবজার মতো কাজ করে এই আর্থ্রয়েডাল মেমব্রেন, কবজার মতো কাজ করে যাতে করে ওদের বডি খুব সহজেই মুভ করতে পারে। তাহলে আর্থ্রয়েডাল মেমব্রেন কোথায় থাকে, স্ক্লেরাইড অর্থাৎ যে হার্ডেন প্লেট, কাইটিন নির্মিত হার্ডেন প্লেট যেটা হচ্ছে এদের এক্সোস্কেলিটন তৈরি করছে, তাদের জয়েন্টের মাঝখানে থাকছে আর্থ্রয়েডাল মেমব্রেন, যেটা হচ্ছে এদের বডি এবং অ্যাপেন্ডেজগুলোকে অর্থাৎ হাত পা এদের যেটা রয়েছে অ্যাপেন্ডেজেস তাদেরকে মুভমেন্ট হতে সাহায্য করে এই আর্থ্রয়েডাল মেমব্রেন। এরপরে আসবো আমরা এদের বডি সম্বন্ধে জানবো, এদের বডি কীরকম। তো এদের বডি কি, বডি ডিভিজিবল ইন্টু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এই যে বডি ডিভিজিবল ইন্টু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, এটা হচ্ছে স্ট্রাইকিং ক্যারেক্টার, যেটা হচ্ছে ইনসেক্টাদের ক্ষেত্রে দেখা যায়। বডি ডিভিজিবল ইন্টু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, তিনটে পার্টে এদের বডি বিভক্ত থাকে, যেটা হচ্ছে হেড। এটা কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে, এটা খুবই এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হওয়া উচিত যে কাদের ক্ষেত্রে বডি হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন গঠন করছে এবং কাদের ক্ষেত্রে এই হেড এবং থোরাক্স ফিউজ হয়ে সেফালোথোরাক্স গঠন করছে। তো বডি ইনসেক্টাদের ক্ষেত্রে যেমন হচ্ছে ককরোচ, লোকাস্ট, এদের ক্ষেত্রে যেমন মস্কিটো, এদের ক্ষেত্রে বডি একদম কি ডিভিজিবল ইন্টু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, অর্থাৎ মাথা, বক্ষ এবং উদরে এদের বডি হচ্ছে, শরীর হচ্ছে বিভক্ত থাকে তিনটে অংশে। আবার কিছু কিছু ফর্মস রয়েছে যেমন চিংড়িদের ক্ষেত্রে যেটা হচ্ছে ক্রাস্টেশিয়াদের ক্যারেক্টার, ক্রাস্টেশিয়া অবশ্যই মনে রাখতে হবে, ক্রাস্টেশিয়ানসদের ক্যারেক্টার। এখানে কিন্তু আমি একটা প্রশ্ন দেখেছি যেখানে একদম কিন্তু উল্লেখ এসে গেছে, যেখানে ইনসেক্টা, ক্রাস্টেশিয়া এই ক্লাসগুলো উল্লেখ করে কিন্তু একটা কোয়েশ্চেন নিটে কিন্তু এসেছিল পূর্বে, যেখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে হেড, থোরাক্স কোন যে আর্থ্রোপোড রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায়। সেখানে অপশন ছিল কিন্তু ইনসেক্ট, ক্রাস্টেশিয়ান এরকম কিন্তু অপশন ছিল। তো সেই হিসাবে আমাদেরকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু পড়তে হবে, যাতে করে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে পারি। তাহলে বডি ডিভিজিবল ইন্টু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন সেটা হচ্ছে কি ইনসেক্টাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আর যেখানে হেড এবং থোরাক্স ফিউজ হয়ে সেফালোথোরাক্স গঠন করছে সেটা হচ্ছে ক্রাস্টেশিয়াদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এদের বিভিন্ন ক্লাস আছে, সেই ক্লাসিফিকেশনটাও কিন্তু আমরা ছোটো করে পড়ে নেবো পরবর্তীকালে, যেমন ইনসেক্টা রয়েছে, তারপরে হচ্ছে মাইরিপোডা আছে, ক্লাস মাইরিপোডা, তারপরে হচ্ছে ইনসেক্টা, ক্রাস্টেশিয়া, এইভাবে অনেকগুলো ক্লাস আছে, এবার সাবফাইলামও আছে, সেটা কিন্তু আমরা পরে ছোটো করে পড়ে নেবো। এখন আপাতত আমরা এদের জেনারেল ক্যারেক্টার্সগুলো দেখে নিই। এখানে আমরা এখানে একটা ডায়াগ্রাম আমরা দেখব। এখানে কি পয়েন্টটা বলেছে, হেড, থোরাক্স অফেন fused to form cephalothorax, এখানে হবে fused, এখানে fused কথাটা হবে, এখানে ইন একটা এসে গেছে, fused to form a cephalothorax। তাহলে ফিউজ হয়ে সেফালোথোরাক্স কিছু ফর্মসের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে না, কিছু ফর্মসের ক্ষেত্রে সেটা দেখা যায়। এখানে একটা ইনসেক্টের এখানে একটা ওয়াস্পের একটা ডায়াগ্রাম আছে, এখানে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবো যে এদের বডির যে ডিভিশনটা, আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এই বডির ডিভিশনটা কী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের হেডের মধ্যে কিন্তু অনেকগুলো পার্টস থাকে, অ্যান্টিনি। হেডে কী থাকে পারে, হেডে থাকে এদের আই থাকে, এদের যেটা হচ্ছে এদের ক্ষেত্রে স্ট্রাইকিং ক্যারেক্টার কি আর্থ্রোপোডদের ক্ষেত্রে যেটা হচ্ছে পুঞ্জাক্ষী, হ্যাঁ, কম্পাউন্ড আই এদের ক্ষেত্রে দেখা যায়, আই থাকে।
অ্যান্টিনা থাকে, আর এদের মাউথ পার্টস থাকে, অনেকগুলো মাউথ পার্টস থাকে এদের। তো সেটা আমরা পরে বিশদে পড়ব। এই যে এই ফাইলামের অন্তর্গত যেটা হচ্ছে ককরোচ, যেটা সেই ককরোচের যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, যেটা একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস, সেখানে কিন্তু ককরোচের বিভিন্ন মরফোলজি কিন্তু বিশদে কিন্তু আমরা পরবর্তীকালে কিন্তু পড়ব। তো এখন আমরা মোটামুটি এদের ছোট করে একটা এদের ক্যারেক্টার্সগুলো আমরা পড়ে রাখবো। তো প্রথমে আসছে হেডের মধ্যে বিভিন্ন ধরনের পার্টস থাকছে, আই, মাউথ পার্টস, এরকম অ্যান্টিনা এরকম থাকছে। তারপরেই আসছে যে হেডের পরে হচ্ছে এদের থোরাক্স। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে থোরাক্স 3টে কিন্তু খণ্ডকে বিভক্ত। থোরাক্স হচ্ছে 3টে খণ্ড, যে গ্রিন কালারের আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3টে খণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থোরাক্স। এই 3টে খণ্ড মিলে তৈরি হচ্ছে থোরাক্স। তারপরে এরপরে আসছি যে এটা হচ্ছে অ্যাবডোমেন, অর্থাৎ এদের উদরে কিন্তু মোটামুটি 10টা কিন্তু মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু 10টা খণ্ডক থাকে, 10টা খণ্ড কিন্তু বর্তমান থাকে উদরের মধ্যে। তাহলে হেডের ক্ষেত্রে কি হয়, হেডের ক্ষেত্রে ইনসেক্টের ক্ষেত্রে কি হয় যে এমব্রায়োনিক কন্ডিশনে এদের কিন্তু হেডের মধ্যে 6টা সেগমেন্ট থাকে। সেই 6টা সেগমেন্ট ফিউজ হয়ে কি তৈরি করছে, 6টা সেগমেন্ট ফিউজ হয়ে কিন্তু এদের হেড তৈরি করে। তারপরে থোরাক্স, যেটা হচ্ছে বক্ষ দেশ, সেটা হচ্ছে 3টে সেগমেন্ট দিয়ে গঠিত, এবং উদর দেশ কিন্তু 10টা সেগমেন্ট দিয়ে গঠিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডায়াগ্রামটা, এটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 11-এর বই থেকে কিন্তু নেওয়া, যেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। এই চ্যাপ্টারে সেই চ্যাপ্টারে কিন্তু এই ককরোচের সম্বন্ধে বিশদে রয়েছে। তো সেখান থেকে এই যে ডায়াগ্রামটা আমরা পেয়েছি, এখান থেকে আমরা কিন্তু আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে নিতে পারবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে ককরোচের যে হেড হচ্ছে কি এমব্রায়োনিক কন্ডিশনে 6টা সেগমেন্ট থাকে, 6টা সেগমেন্ট ফিউজ হয়ে এদের হেড গঠন করছে। আর এদের যে থোরাসিক সেগমেন্ট, 3টে থোরাসিক সেগমেন্ট থাকছে, প্রত্যেকটা থোরাসিক সেগমেন্টের কিন্তু নাম আছে। একটা হচ্ছে প্রথম যে সেগমেন্টটা, যেটা হচ্ছে হেডের সাথে অ্যাটাচ থাকে, সেটা হচ্ছে প্রোথোরাক্স। সেই প্রোথোরাক্সের সাথে একজোড়া লেগ, আমরা আগেই পড়েছি যে প্রত্যেকটা সেগমেন্টে একজোড়া করেই লেগ থাকবে সোমাইটের মধ্যে। তাহলে একজোড়া এদের অ্যাপেন্ডেজেস থাকে, যেটাকে বলা হয় প্রোথোরাসিক লেগ। তাহলে প্রোথোরাসিক সেগমেন্টের সাথে থাকছে প্রোথোরাসিক লেগ। তারপরে থাকছে যে পরের যে সেগমেন্টটা, সেটা হচ্ছে মেসোথোরাক্স। সেই দ্বিতীয় সেগমেন্টটা, থোরাক্সের দ্বিতীয় সেগমেন্টটা, অর্থাৎ বক্ষ গহ্বরের বক্ষ দেশের দ্বিতীয় সেগমেন্ট, সেটা হচ্ছে মেসোথোরাক্স। এই মেসোথোরাক্সে আবার একজোড়া অ্যাপেন্ডেজেস থাকবে, সেটাকে বলা হয় মেসোথোরাসিক লেগ। আর শেষের 3 নম্বর যে সেগমেন্ট থোরাক্সের, অর্থাৎ বক্ষর যে 3 নম্বর সেগমেন্ট, সেটাকে বলা হয় মেটাথোরাক্স। মেটাথোরাক্সে থাকবে আবার একজোড়া পা, যেটাকে বলা হচ্ছে মেসোথোরাসিক লেগ। এরপরে আর কি থাকবে, যে এদের যে ডরসাল পোর্শন, অর্থাৎ পৃষ্ঠদেশে, বক্ষখণ্ডকের পৃষ্ঠদেশে কিন্তু এদের দুজোড়া কিন্তু ডানা দেখা যায়, যেটা বক্ষদেশের সাথে যুক্ত থাকে, দুজোড়া ডানা, যেটাকে বলা হয় বাইরের দিকে যেটা থাকে, যেটা হচ্ছে প্রথমের দিকে যেটা থাকে, যেটাকে বলা হয় টেগমিনা। আর ভেতরের যে উইংটা থাকে সেটা হচ্ছে হাইন্ড উইং, যেটা হচ্ছে সেটাকে হাইন্ড উইংকে যেটা কভার করে রাখে টেগমিনা, যেটা ভেতরের যে উইং জোড়াটা থাকে তাকে কভার করে রাখে, যেটা হচ্ছে সফট, সেটা হচ্ছে খুব পাতলা, যাতে ছিঁড়ে না যায়, টেগমিনা তাকে কভার করে রাখে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ককরোচের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুজোড়া কিন্তু আমরা উইং দেখতে পাচ্ছি। বাইরের যে উইং জোড়াটা, সেটা হচ্ছে ভেতরের উইং জোড়াটাকে কভার করে রাখে, ভেতরের উইং জোড়াটা এদের উড়তে সাহায্য করে, এবং বাইরের উইং জোড়াটা ভেতরের উইং জোড়াকে কিন্তু প্রোটেক্ট করে রাখে, যাতে ওটা ছিঁড়ে না যায়, তো সেটাকে প্রোটেক্ট করে রাখে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এদের কিন্তু একটা ছোট্ট নেকও কিন্তু থাকে, হেডের পরে একটা ছোট্ট নেক পোর্শনও থাকে। এই যে প্রথম যে বক্ষর যে সেগমেন্ট, যেটা হচ্ছে কি প্রোথোরাক্স, যেটা হচ্ছে প্রোথোরাক্স, সেই প্রোথোরাক্সের একটা কিন্তু সামনের দিকে একটা উপবৃদ্ধি তৈরি হয়। সেই সামনের দিকে উপবৃদ্ধিটা হেডের সাথে যুক্ত হয়ে একটা ছোট্ট নেক রিজিয়ন গঠন করে। তো আজকের মতো আমরা আর্থ্রোপোডার যে জেনারেল ক্যারেক্টার্সগুলো আজকে পর্যন্ত আমরা এটা পড়লাম। বাকি যে জেনারেল ক্যারেক্টার্সগুলো বাকি যেগুলো রয়ে গেল, সেগুলো আমরা পরের ভিডিওতে পড়ে নেব, কারণ একসাথে পড়তে গেলে ভিডিও ভীষণই লম্বা হয়ে যাবে। যার ফলে কি হতে পারে যে আমাদের কিন্তু ভীষণই আমরা হয়তো মনে রাখতে পারবো না, ভীষণই লেন্দি হয়ে গেলে ভিডিও। তো
আজকের মতো আমরা এই পর্যন্ত পড়লাম ক্যারেক্টার্স, বাকি যে ক্যারেক্টার্সগুলো রয়ে গেল সেগুলো আমরা পরের ভিডিওতে পড়ে নেব। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে, এবং আমার ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।